ধন্যবাদ তমা। ফিলিং স্টেশনের অবস্থা প্রতিদিনের তুলনায় আজও কিন্তু ঠিক অপরিবর্তিত রয়েছে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাত্রীরা জ্বালানি সরবরাহ করছে, কিন্তু এই লাইন কিন্তু এখানেই না, এই লাইন কিন্তু বেশ দীর্ঘ। আমরা এখানে এই ফিলিং স্টেশনে সকালবেলা এসে কিন্তু গণনা করেছিলাম, প্রায় 350-এরও বেশি এখানে যাত্রীরা দেখেছি তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে, শুধুমাত্র একটু জ্বালানি সরবরাহ করার জন্য। তারা কিন্তু অনেকে অভিযোগ করছে যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তারা তাদের পর্যাপ্ত জ্বালানিটুকু কিন্তু তারা পাচ্ছে না। এছাড়া অনেকের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে ভাই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে প্রায় গতকাল রাত থেকেই কিন্তু জ্বালানি সংগ্রহ করার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে। এছাড়া আমরা দেখেছি যে আমরা জেনেছি গতকালকে কিন্তু ফুয়েল পাম্প অ্যাসোসিয়েশন কিন্তু একটি জরুরি বৈঠক করেছিল। সেখানে কিন্তু তারা এই বর্তমান ক্রান্তিকালীন সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের পরামর্শ সরকারকে দিয়েছে, যেগুলোর মধ্যে একটি হচ্ছে যে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল পাম্প খোলা রাখার জন্য। এই সময়ের মধ্যে তেল সরবরাহ করা যাবে এবং রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত তেল পাম্প বন্ধ করার জন্য। কারণটা তারা জানিয়েছে যে ডিপো থেকে তারা পর্যাপ্ত পরিমাণে তেল সংগ্রহ করতে পারছে না, যে কারণে তেলের এখানে বেশ ঘাটতি রয়েছে এবং এখানে যারা যাত্রীরা রয়েছে তারা প্রয়োজনের তুলনায় কিন্তু বেশি আসলে তেল সংগ্রহ করতে যাচ্ছে, যে কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের পরামর্শ সরকারকে দিয়েছে। তো এই ছিল রাজধানীর আসাদ গেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। চলে যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মীর কাছে, যিনি সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। রাফিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি আসাদ গেট থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের জোরপুল এলাকায় এবং জোরপুল এলাকায় কিন্তু এই এলাকায় আমি যেসব পাম্প রয়েছে এবং সাভারে কিন্তু এখন পর্যন্ত 52টি পাম্পে যে তেল সংকট দেখা দিয়েছে, এর মধ্যে শুধু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে প্রাইভেট কার এবং মোটরসাইকেল যারা নিয়ে আসছে পাম্পে, এবং না পাওয়ায় কিন্তু তাদের আসলে হতাশার মধ্যে রয়েছে। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিছু কিছু পাম্পে ডিজেল দেয়া হচ্ছে এবং ডিজেল কিন্তু আনলিমিটেড ডিজেল দেওয়া হচ্ছে এবং প্রতিটি গাড়িতে আপনি যদি দেখেন যে লাইন দিয়ে কিন্তু ডিজেল সংগ্রহ করছে এবং দূরপাল্লার যেসব পরিবহন রয়েছে সেসব দূরপাল্লার পরিবহন কিন্তু যে ডিজেল নিচ্ছেন। এবং আমরা দেখছি অকটেন এবং পেট্রোল কিন্তু কোনো পাম্পে আসলে নেই। এবং সকাল থেকে আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা মোটরসাইকেল নিয়ে পাম্পে এবং গাড়ি নিয়ে কিন্তু পাম্পে জ্বালানি তেল সংগ্রহ করতে এসেছিলেন, কিন্তু পারেনি। এবং এতে কিন্তু আপনার যে দৈনন্দিন যে কার্যক্রম সেটা কিন্তু অচল হয়ে পড়ছেন এবং যারা পাম্পে থেকে তেল সংগ্রহ করতেন তারা কিন্তু আসলে তেল পাচ্ছেন এবং মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পাম্পে তেল সংগ্রহের জন্য তারা যাচ্ছেন, অফিস করবেন এবং ব্যবসার কাজে যারা বের হয়েছেন তারা আসলে তেল না পেয়ে কিন্তু আসলে হতাশা। এবং কিছু কিছু গাড়ি আমরা দেখেছি পাম্পেই কিন্তু রেখে যাচ্ছে এবং অনেকেই কিন্তু পাম্পে ঠেলে কিন্তু গাড়ি নিয়ে আসছে, কিন্তু তেল কিন্তু এখানে না পাওয়ায় আসলে তাদের মধ্যে আরেকটু হতাশা রয়েছেন। এবং বিভিন্ন ধরনের যে অভিযোগ সেটা কিন্তু আসলে এই যারা তেল সংগ্রহ করতে এসেছে তারা আসলে করছেন যে দীর্ঘ সময় লাইন দিয়ে থাকি তারপরেও তারা তেল সংগ্রহ করতে পারছেন। এবং পাম্পের যারা মালিক তারা বলছে যে ডিপো থেকেই তাদেরকে অকটেন দেওয়া হচ্ছে না এবং শুধু ডিজেল দেওয়া হচ্ছে, এবং অভিযোগ করছে যে অকটেন না থাকায় আসলে তারা অকটেন দিতে পারছেন না বলে অভিযোগ করছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে সাভারে যে ট্যাগ অফিসার তারা কিন্তু কাজ করছেন, কিন্তু কোথাও কিন্তু অকটেন নেই এবং অকটেন থাকলেও কিন্তু আমরা দেখছি দীর্ঘ সময় ধরে কিন্তু তারা অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যে তেল সংগ্রহ করতে আসতে কিন্তু আপনার যে তাদেরকে হতাশায় দেখা যাচ্ছে এবং ঘুরে যাচ্ছে। এই ছিল আমার কাছে সাভারে পেট্রোল পাম্পের সর্বশেষ খবর। আমার আর এক সহকর্মী রয়েছে বরিশাল, যাচ্ছি মিরনের কাছে একই খবর জানতে। নাজমুল, আপনি যেমনটা জানাচ্ছিলেন সাভারে জ্বালানি তেলের যে সংকটের খবর, একই খবর কিন্তু সারা দেশেই। আজকে আমরা এখন আছি বরিশালেও যেমন আগের বুলেটিনে আমরা যেমনটা বলেছিলাম যে দীর্ঘ লাইন দিয়ে আমরা দেখছি যে এই যে পাম্পটিতে আমরা আছি সেখানে কিন্তু দীর্ঘ লাইন দিয়ে পেট্রোলের জন্য বা অকটেনের জন্য অপেক্ষা করতেছিল। সকাল থেকে আমরা অকটেন দিতে দেখিনি, অকটেন ছিল না বলেছিল, এখন অকটেন দেওয়া শুরু হয়েছে, পেট্রোল দেওয়া শুরু হয়েছে। আমরা যেমন মোটরসাইকেল যারা চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলে তারা অভিযোগ করেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পেট্রোল পাচ্ছেন না এবং অনেকগুলো পাম্প ঘুরে তারা এসেছেন এবং অনেকগুলো পাম্প বন্ধ পেয়েছেন। পাশের একটি পাম্প কিন্তু এখন বন্ধ রয়েছে, পেট্রোল বা ডিজেল অকটেন কিছু না থাকার কারণে সেটি বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে মাহেন্দ্র চালক যে যানবাহনগুলো
মূলত যাত্রী পরিবহন করে তাদের অভিযোগ করেছে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সময় যে তারা তেল না পেয়ে হতাশ হয়েছেন এবং অনেক সময় যাত্রী নিয়ে তারা মাঝপথে থেমে যেতে হয়েছে এমন অভিযোগও করেছেন। এবং পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে যেহেতু রেশনিং পদ্ধতিতে পেট্রোল সরবরাহ করা হচ্ছে, সুতরাং তারা যেভাবে জ্বালানি তেল পাচ্ছেন সেইভাবেই তারা কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করছেন। এবং তাদের একটা অভিযোগ আছে যে মোটরসাইকেল চালকরা বিভিন্ন সময় দেখা যায় যে ঘুরে ফিরে বারবার এসে তেল মজুত করছেন, তারা এমন একটা অভিযোগ করছেন। তবে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা মনিটরিং টিম করেছেন এবং ট্যাগ অফিসার নিয়োগ করেছেন এবং তারা কিন্তু সেই মনিটরিং টিম কিন্তু কাজ করছেন। সব মিলিয়ে যদি বলি, অনেক গ্রাহকও বলেছেন যে তারা 300 টাকা পেলেও সেটি যেন সার্বিকভাবে অব্যাহত সেই ব্যবস্থা করার দাবি করেছেন। এই ছিল বরিশাল থেকে যে জ্বালানি তেলের যে সংকট সে তা নিয়ে শেষ তথ্য। ধন্যবাদ। আসলে নো কাট এবং নো অকটেন পেট্রোল এই নীতিমালা চালু করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। ইতিমধ্যে কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখেছি যে যারা কার্ডধারী তাদেরকেও তেল দেওয়া হয়েছিল এবং যারা কার্ড ছাড়া তাদেরকেও তেল দেওয়া হয়েছিল, কিন্তু 9টার পর থেকে কিন্তু শুধু কার্ডধারীদের তেল দেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর থেকে যারা কার্ড নেই তারাও কিন্তু এই পাম্পে এসে ভিড় করেছে, যে কারণে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং এই জটিলতা নিরসনের জন্য কিন্তু সদর উপজেলা নির্বাহী অফিসার উনি কিন্তু এসেছেন এবং এই নিরসনের পরে কিন্তু এই পাম্পটি থেকে তেল দেওয়া হবে। জেলা প্রশাসন থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে এই ফুয়েল কার্ডের মাধ্যমে যদি তেল সরবরাহ করা হয়, তারা যারা অবৈধ মজুতদার তারা এবং অতিরিক্ত তেল তারা কিন্তু নিতে পারবে না, কারণ কার্ডে উল্লেখ করা দেওয়া হচ্ছে যে পেশা অনুযায়ী কে কতটুকু তেল পাবে। সে কারণে অবৈধ মজুদের কোনো সম্ভাবনা থাকবে না। অন্যদিকে যাদের গাড়ির লাইসেন্স বা এই নেই তারা কিন্তু আসলে এই লাইসেন্স করবে, এ কারণে কিন্তু রাজস্ব বাড়বে। এছাড়াও কিন্তু বাগাবাড়ি যে ওয়েল ডিপো আছে সেখান থেকে কিন্তু রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু পুলিশ স্কটের মাধ্যমে অকটেন পেট্রোল লরিতে সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের তেল সরবরাহের সর্বশেষ। ফিরছি, চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী রয়েছে চুয়াডাঙ্গা জামানের কাছে। জামান সাইম, চুয়াডাঙ্গাতে কিন্তু আজ সকাল থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে যে তেল বিতরণ শুরু হওয়ার কথা ছিল সেটি কিন্তু শুরু করা যায়নি। এর কারণ হিসাবে জেলা প্রশাসন যেটি বলছে যে তারা কিন্তু এই ফুয়েল কার্ড রেজিস্ট্রেশনের যে সময় সেটি কিন্তু 2 দিন বৃদ্ধি করেছে। তার কারণ চুয়াডাঙ্গায় যে আবেদনকারীরা ছিলেন সকল আবেদনকারীকে কিন্তু এই ফুয়েল কার্ড দিয়ে শেষ করা যায়নি, যেই কারণে জেলা প্রশাসন কিন্তু 2 দিনের সময় বৃদ্ধি করেছে এবং তারা যেটি বলছে আগামী শুক্রবার থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ শুরু হয়েছে। আমরা চুয়াডাঙ্গা শহরের বেশ কয়েকটি তেল পাম্প ঘুরে আজকে যেটি দেখেছি যে আগের মতোই কিন্তু রেশনিক পদ্ধতিতে হেলমেট এবং গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স দেখে তেল বিপণন করা হচ্ছে এবং এই ভোক্তাদের মাঝে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। বিশেষ করে বাইক চালকরা যেটি বলছেন যে অনেকেই হচ্ছে নিয়ম বহির্ভূত ভাবেই এই তেল সংগ্রহ করছে, অন্যদিকে তেল পাম্প মালিকরা যেটি বলছেন যে বাইক চালকরা অনেকেই কিন্তু তারা নিজের মোটরসাইকেলে তেল নিয়ে গেলেও তারা কিন্তু সেই তেল অনেকেই নানান ভাবে মজুদ করছে। তো আগামী শুক্রবার থেকে চুয়াডাঙ্গায় এই ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ শুরু হবে বলে প্রত্যাশা করছেন সবাই। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে, ফিরছি স্টুডিওতে। তমা। জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যমুনা ডিপোর সামনে। খুলনার যমুনা, পদ্মা এবং মেঘনা 3টা ডিপো থেকে কিন্তু খুলনা, যশোর, বাগেরহাট, বরিশাল সহ 13টি জেলায় তেল সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু একটি আশ্চর্যের ঘটনা আজকে ঘটেছে। আজকে সকাল থেকেই কিন্তু এই ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেল নেওয়ার আগ্রহ যেন কমে গেছে। আমরা যখন কিনা এই ডিপোতে সামনে এসেছি আমরা দেখেছি যে প্রতিদিনের যে ব্যস্ততা তা কিন্তু এখানে আজকে আর নাই। আমরা সংশ্লিষ্ট সাথে কথা বলেছি এবং চিত্রটা যদি একটু দেখাতে চাই যে এই যমুনা পেট্রোল পাম্পের সামনে যে অবস্থাটি আছে সেটা কিন্তু এক প্রকার শুনশান নীরবতা এবং সেখানে কিন্তু আসলে মানুষের আগ্রহ কিন্তু এখানে দেখতে পাচ্ছে না এবং সেরকম যানবাহন সারি যে প্রতিদিন থাকে সেটাও কিন্তু আজকে নাই। কেন নাই এই প্রশ্ন আমরা তুলেছিলাম। তারা যেটি বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে গত রাতে পুনঃ দাম নির্ধারণ হওয়ার কথা ছিল যে তেলের নতুন করে দাম বাড়বে, এই আশঙ্কায় অনেকেই তেল মজুত করেছে, কিন্তু যেহেতু দাম বাড়ানো হয়নি সরকারি পর্যায়ে এই কারণে যারা অবৈধ মজুতদার তারা কিন্তু এই
ডিপো থেকে আর তেল নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। আজকে সকাল থেকে এই যমুনা অয়েল ডিপোতে 67 জন ফিলিং স্টেশনের মালিকের তেল নেওয়ার কথা ছিল, কিন্তু প্রথম 3 ঘন্টায় মাত্র 14 জন তেল নিয়েছে। এবং এখন যে পরিস্থিতি বর্তমানে সেটা হচ্ছে একেবারে মোটামুটি শান্ত পরিবেশ এবং কোনো ব্যস্ততা নাই। প্রতিদিনের যে স্বাভাবিক চেহারা থাকে সেই স্বাভাবিক চেহারা নাই, কোনো গাড়ি ঘোড়ার চাপও নাই এবং ব্যস্ততা কমে গেছে। তো এই অবৈধ মজুতদারের পাশাপাশি যে প্রত্যেকটা ফিলিং স্টেশনে যে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, এই কারণেই কিন্তু আসলে একটু পরিস্থিতি যেন অন্য দিনের তুলনায় একটু স্বাভাবিক হতে শুরু করেছে এবং এই স্বাভাবিক অবস্থা শুরু করেছে। এবং যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে এভাবে যদি অব্যাহত থাকে সরকারি পদক্ষেপগুলো, তাহলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল ডিপো থেকে সর্বশেষ পরিস্থিতি। একই খবর জানতে আমরা যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের প্রতিনিধি শরীফ সুমনের কাছে। সুমন, জানাবেন নারায়ণগঞ্জের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? সুমন। ধন্যবাদ মাকসুদ আপনাকে। আপনি যেমনটি জানাচ্ছিলেন খুলনা ডিপো থেকে, আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এই মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু এখানে এই ট্যাঙ্ক লোডের কিন্তু একটি সারি রয়েছে। তবে এই গতকালকে কিন্তু এই মেঘনা ডিপোর আশেপাশে এলাকা থেকে কিন্তু প্রায় 13,000 লিটারের উপরে কিন্তু এই জ্বালানি তেল যেগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল, সেই মজুতকৃত জ্বালানি তেল কিন্তু ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং 2 জনকে কিন্তু পৃথক মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জে 4টি ডিপো রয়েছে, যার মধ্যে এই 2টি হলো সিদ্ধিরগঞ্জে মেঘনা ও পদ্মা ডিপো এবং 2টি রয়েছে ফতুল্লায় যমুনা ও মেঘনা ডিপো। এই ডিপোগুলো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের 15টি জেলায় কিন্তু প্রতিদিন জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে এবং প্রতিটি ডিপো থেকেই কিন্তু প্রায় 12 লক্ষাধিক করে জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে এই নারায়ণগঞ্জ জেলাতে কিন্তু 55টি ফিলিং স্টেশন রয়েছে, যেগুলোতে কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন পরিমাণে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে এবং এইসব জ্বালানি তেলগুলো সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কিনা এই জন্য কিন্তু ইতিমধ্যেই ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই ডিপোগুলোর কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা মোতায়েন রয়েছে এবং এই ডিপোগুলো থেকে কিন্তু এই তেল সরবরাহ ট্যাঙ্কলোডের মাধ্যমে অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।